তাও কথা। মাথা চুলকাতে চুলকাতে কথা বলল পলাশ, কণ্ঠে একরকম ভেবে না পাওয়া ভাব। নয়নার দৃষ্টি একটানা সামনের দিকে, চোখে কোনো চঞ্চলতা নেই, যেন পলাশের উপস্থিতি তার জন্য একেবারে নিরর্থক। এক ফোঁটা আগ্রহ নেই চোখে মুখে। আচ্ছা নয়না শোনো। বললেই হয়, কান আছে যখন অটোমেটিক শুনতে পারবো। স্কুল থেকে পিকনিকে যাবে, তুমি যাবে না? না। কেন? সেটা আমার বিষয়। চুপচাপ রইল পলাশ। নয়নার সঙ্গে কি ঘটেছে সেসব পলাশ জানে, খুব ভালো করেই জানে। তবুও সে চেষ্টা করে নয়নাকে স্বাভাবিক রাখার, যেন অন্তত কিছুটা স্বস্তি পায় ওর চোখে মুখে। কিন্তু নয়না কারোর সঙ্গে, বিশেষ করে ছেলেদের সঙ্গে কথা বলে না। এই বয়সেই তার মনে গেঁথে গেছে এক ধরনের ভয়, একরকম গোপন ক্ষোভ। আর যেসব অভিজ্ঞতা এই অল্প বয়সেই তাকে পেরোতে হয়েছে, তাতে আর এমন মনোভাব খুব একটা অস্বাভাবিকও নয়। ওকে মেহবুবা। আপনাকে না বলেছি এসব নামে ডাকবেন না? নয়না মুখে হালকা বিরক্তির ছাপ এনে প্রশ্নটা ছুড়ে দিল। পলাশ শুধু মুচকি হাসল, চেনা সেই হাসি, যে হাসির আড়ালে অভিমানও ঢাকা পড়ে যায় কখনো কখনো। আমি ছাড়া আর কে ডাকবে বলো? আমি ডাকবো, রাগ করো না। এখন আসি আমি, পরে কথা হবে। হবে না কথা, চান আপনি? নয়না পা চালিয়ে দ্রুত হাঁটতে শুরু করলো। পলাশ পড়ে রইল একটু পেছনে স্থির। ছেলেটি কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল নয়না চলে যাওয়ার পথে, চোখে একরকম অপূরণীয় শূন্যতা। তারপর ধীরে ধীরে সে নিজের গন্তব্যের দিকে পা বাড়ালো নিঃশব্দে। আমি দেশের বাইরে যাব না মা, তুমি আরিশকে বলো, বুঝাও প্লিজ মা। সাবিহা চোখ মুখ ভুলে গেছে, সকাল থেকে একটানা কাজ শেষে। ছোটবেলা থেকে গ্রামের মাটিতে বেড়ে ওঠা মেয়েটা হঠাৎ করে দেশের বাইরে যাওয়ার খবর শুনে বেশ অস্থির হয়ে পড়েছে। মনের ভেতর একরাশ ভয় আর শূন্যতা জমে উঠেছে। মা, ভাই আর আরিশ, এই তিনজনকে ছেড়ে এত দূরে চলে যাওয়ার কথা ভাবতেই বুকটা কেঁপে উঠছে তার। সব মিলিয়ে সাবিহার মনটা ভীষণ খারাপ। পাশে বসে তাসলিমা খাতুন মেয়ের মাথায় ধীরে ধীরে হাত বুলিয়ে দিচ্ছেন, চোখে মুখে নীরব সান্ত্বনা। শান্ত হ তুই, আরিশ ফিরুক আগে, হয়তো মাথা ঠান্ডা হলে কিছু বুঝলে বুঝবে। তবে হ্যাঁ, এরপর থেকে বুঝে শুনে কাজ করবি। কি দরকার ছিল ওরা না বলার জুসে মদ মেশানোর? চোখ মুখ কুঁচকে ফেলল সাবিহা। ওই অরাকে নাজেহাল করার জন্যই তো করেছিল সব, কিন্তু হলো উল্টো। সাবিহাকে নাজেহাল হতে হচ্ছে এখন। ওই মেয়েকে সহ্য হয় না আমার। কি আছে ওর মধ্যে যা আমার মধ্যে নেই? আমিও তো আরিশের কাজিন, তাহলে আমাকে কেন বিয়ে করলো না সে? ওরাকেই কেন? আর করেছে তো করেছে, এত আদিকিতার কি আছে? নিজেকে সামলাতে হবে সাবিহা। তোকে আগেও বলেছিলাম, কাছাকাছি গিয়ে বিশ্বাস অর্জন করে ক্ষতি করতে হয়, তাহলেই সেটা মরণ কামড় হবে। লম্বা নিঃশ্বাস ফেলল সাবিহা। আর কোনো কথা না বাড়িয়ে মায়ের ঘর থেকে বেরিয়ে গেল সে। সকাল থেকে অপেক্ষা করে বসে আছে ওরা। আরিশের ফেরার অপেক্ষা যেন ফুরাচ্ছে না। সন্ধে থেকে আরিশের পছন্দের বিভিন্ন খাবার রান্না করেছে সে, বিরিয়ানি, গরুর মাংস, ভাত, পোলাও, সবকিছু। কিন্তু সমস্যা হলো ওরা কন্টিনেন্টাল ডিশ বানাতে জানে না। তবে সময় নিয়ে এটাও শিখে নিবে বলে ভেবেছে সে। ঘরের ভেতর পায়চারি করছে ওরা, পরনে কালো রঙের শাড়ি। বিয়ের পর আজকেই প্রথম শাড়ি পরেছে সে, তামান্না পরিয়ে দিয়েছে। বিয়েতেও শাড়ি পরেনি, শাড়ি সামলানো ঝামেলা বলেই পরা হয়নি তখন। বারবার দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখছে সে। 11:45 বেজেছে। এয়ারপোর্টে নেমে কল করেছিল আরিশ, বলল কিছুক্ষণের মধ্যেই বাসায় ফিরবে। কিন্তু কই, 20 মিনিট পেরিয়ে গেল, তবুও তো আসছে না। অবশ্য কিভাবে আসবে? ঢাকায় যে জ্যাম, তাতে 20 মিনিটে বাসায় পৌঁছানোর কথা ভাবাও হাস্যকর ব্যাপার। বিরক্তিতে কপাল কুঁচকে এলো আর। কি বোকা বোকা ভাবনা তার। আয়নার সামনে গিয়ে দাঁড়ালো সে, নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো কিছুক্ষণ। কালো শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ, গলায় কানে কুন্দনের সিম্পল গয়নাগাটি, কপালে একটা ছোট্ট টিপ, হাতে ম্যাচিং চুড়ি, চুলগুলো খোলা, তবে বেশ পরিপাটি করে রাখা। ঠিকই আছে সব? নিজেকে প্রশ্ন করলো ওরা মনে মনে। তারপর আবার নিজের দিকে মনোযোগ দিল। চোখে কাজল লাগানো হয়নি। দ্রুত হাতের কাজলটা নিয়ে চোখে লাগাতে শুরু করলো সে। এর মধ্যে গাড়ির আওয়াজ শুনে আচমকা নড়ে চড়ে উঠল। বুকের ভেতর অদ্ভুত এক ঝাঁকুনি ধরফর করতে লাগলো হঠাৎ। কাজলটা তাড়াতাড়ি ড্রেসিং টেবিলের উপর রেখে শাড়ির কুচি ধরে ঝটপট ঘর থেকে বেরিয়ে গেল। তালহা গিয়েছিল এয়ারপোর্টে,
দুই ভাই একসাথে বাসায় ফিরেছে মাত্র, তামান্না দরজা খুলে দিয়েছে। তালহা আর আরিশ পরপর বাসায় ঢুকলো, যেন দীর্ঘ সময় পরে ঘরে ফিরে এসেছে। অথচ মাত্র 2 দিন বাইরে ছিল আরিশ। তামান্নার মুখে এক উজ্জ্বল হাসি। খবর তামান্না? গম্ভীর কণ্ঠে শুধালো আরিশ। এমনিতে সবসময় এমনই গম্ভীর থাকে সে, তবে অরার সামনে আলাদা। ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? ভালো। তোর ভাবি কোথায়? রুমে? সিঁড়ি পর্যন্ত এসে থমকে দাঁড়ালো অরা। ওই তো ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে আরিশ, পরনে সেই চিরচেনা কালো রঙের পোশাক। নিজের দিকে তাকিয়ে মুচকি হাসলো অরা। আজকে সেও আরিশের মতো কালো রঙের পোশাক পরেছে। এর মধ্যে তালহার নজর গেল অরার দিকে। ভাবি ওখানে? ভাইয়া? তালহার কথায় সিঁড়ির দিকে দৃষ্টিপাত করলো আরিশ। ঠিক সেই মুহূর্তে যেন ছোটখাটো হার্ট অ্যাটাক হলো তার। বুকটা ধক করে উঠল। কিছুটা পেছনে সরে গিয়ে সোফায় বসে পড়ল আরিশ। আকস্মিক ঘটনায় অরা হতভম্ব হয়ে তাকিয়ে আছে। নিজেকে সামলে যত দ্রুত সম্ভব সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো সে। তামান্না, তালহা আরিশের অবস্থা দেখে মুচকি মুচকি হাসছে। কি হলো ভাইয়া? এই মেয়েটা কে তালহা? হুশ, নিচের বিয়ে করা বউ, নিজেই চিনতে পারছো না? শুকনো ঢোক গিলল আরিশ। বসা থেকে উঠে দাঁড়িয়ে অরার দিকে এগোলো। কি হয়েছে আপনার? শরীর ঠিক আছে তো? ব্যতিব্যস্ত হয়ে শুধালো অরা। আরিশ চুপচাপ তাকিয়ে আছে তার দিকে, কোনো কথা বলছে না। অরা আরো কয়েকবার একই প্রশ্ন করেও কোনো উত্তর পেল না। হঠাৎ আরিশের মনে পড়ল অরাকে তালহাও দেখছে। সম্বিত ফিরে পেল সে। কোনো কিছু না বলেই হুট করে অরাকে কোলে তুলে নিল। চমকালো অরা। তামান্না কিছুটা লজ্জা পেল বটে, কিন্তু তালহার ঠোঁটের কোণে হাসি। কি করছেন আপনি? এখানে লোকজন আছে। থাকুক, এই তালহা চোখ বন্ধ করে রাখ। আমার বউয়ের দিকে তাকাবি না এখন, আমি দেখব শুধু। ঠিক আছে মহারাজ। তালহা হাসতে হাসতে চোখ বন্ধ করে ফেলল। তামান্না মাথা নিচু করে হাসছে। সিঁড়ির দিকে এগুলো আরিশ। ওরা চলে যাওয়ার পর তালহা তামান্নার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো। ভ্রু উঁচিয়ে শুধালো তামান্না। কি হয়েছে? আমার দিকে তাকিয়ে হাসছেন কেন? এমনি। ও তাই? হুম হুম, একদম তাই। চলো ছাদে গিয়ে বসি। খুশি হয়ে গেল তামান্না। হাসি হাসি মুখে শুধালো। গান শোনাবেন? হ্যাঁ শোনাবো। আরিশ ঘরে ঢুকে অরাকে কোল থেকে নামিয়ে দিল, যেন কোনো সময় নষ্ট না হয়। এক মুহূর্ত অপেক্ষা না করে তৎক্ষণাৎ দরজা আটকে দিয়ে তার হাত ধরে বিছানায় বসিয়ে দিল। অরা শুধু অবাক হয়ে তাকিয়ে থাকলো। মনে হতে লাগলো লোকটা কি আজ পুরো পাগল হয়ে গেছে? এত এলোমেলো আচরণ কেন? তার মানসিকতা কি পুরোপুরি বদলে গেছে? আরিশ এক নিঃশ্বাসে তাকে খাটে বসিয়ে পা ঝুলিয়ে রেখেছে। তারপর ফ্লোরে হাঁটু গেড়ে নেমে একেবারে তার সামনে বসে গেল। চোখে এক অদ্ভুত দৃশ্য, না বলা কিছু কথা, অস্বাভাবিক কিছু অনুভূতি মিশে যেন এক অস্থির নীরবতা সৃষ্টি হলো। তুমি কি মারতে চাইছো আমাকে? চমকালো অরা। চোখ ছলছল করে উঠল তার। আরিশ কিভাবে এমন কথা বলল তাকে? মানে? তোমার এই অপূর্ব সৌন্দর্য আমাকে খুন করে ফেলছে হামিংবার্ড। এভাবে মেরো না জান। তোমার এই সৌন্দর্যে পাগল হয়ে যাচ্ছি আমি কন্ট্রোল হারাচ্ছি পাখি। অরা এবার একটু লজ্জা পেল, মাথা নিচু করে ফেলল সে। আরিশ যেন এক অদ্ভুত ঘোরের মধ্যে ডুবে গেছে। তার চোখ এক পলকও সরে না। অরার মাথার চুল থেকে শুরু করে পা অবধি পুরো দেহ এক নজরে পরখ করছে। লাল রঙের লিপস্টিক আর কালো শাড়ি যেন এক অন্যরকম দুনিয়া খুলে দেয় তার সামনে। অরার ঠোঁটের দিকে এক মনে তাকিয়ে আরিশের চোখে যেন কিছু হারিয়ে যাওয়ার অবস্থা। তার মধ্যে অরার মেধহীন উন্মুক্ত পেটের কিছু অংশ দেখা যাচ্ছে এখন। আরিশ ইচ্ছে করে শাড়ির পৃষ্ঠটা একটু সরিয়ে রেখেছে, যেন সে আরো ভালোভাবে দেখতে পারে। আসতে কোনো অসুবিধা হয়নি তো আপনার? ওখানকার সবকিছু ঠিক আছে তো? ঠিক নেই জান, আমি ঠিক নেই। তোমার মাঝে হারিয়ে যাচ্ছি আমি। বসা থেকে উঠে দাঁড়িয়ে চুলের মুঠি টেনে ধরল আরিশ। হালকা ব্যথা পাচ্ছে অরা, কিন্তু সেটা বলার আগে আরিশের ঠোঁটের নিচে চাপা পড়ল অরার ঠোঁট। চিরচেনা সেই উন্মাদনা, কঠোরতার ছোঁয়া পেল সে। ভালো লাগা, খারাপ লাগা, আকর্ষণ সবকিছু একসাথে অনুভব করছে মেয়েটা। চুম্বনের সাথে সাথে উন্মুক্ত পেটের ওপর হাত দিয়ে স্লাইড করতে লাগলো আরিশ। অরার কেমন কেমন লাগছে যেন। এই অনুভূতির নাম জানা নেই তার। জীবনে প্রথম এমন কিছু অনুভব করছে সে। কিছুক্ষণ পর থামলো আরিশ। ফ্রেশ হয়ে নিন আগে। আরিশ, আপনার জন্য আপনার পছন্দের খাবারগুলো রান্না করেছি আজ। অরাকে বুকে জড়িয়ে ধরেছে আরিশ। আচমকাই তালহার কথা মনে পড়ল আরিশের। চোখ মুখ কুঁচকে ফেলল সে। এভাবে সেজে গুজে রুমের বাইরে কেন গিয়েছিলে হামিংবার্ড? তালহা ছিল ওখানে। আপনি কিন্তু বলেছেন এসব বলবেন না। তালহা আপনার ভাই, আমারও ভাই হয়।
নিজেকে সামলাতে চেষ্টা করছে আরিশ। নেহাত ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলছে বলেই এখনো নিয়ন্ত্রণ হারায়নি সে, নয়তো আজকে তালহার জন্য ফের ঝামেলা হতো। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে আরিশ, কিন্তু তার ওভার পজিটিভনেস আর রাগ, এটা তার স্বভাব। এসব তো পরিবর্তন করা সম্ভব না। সে যাই হোক, অপ্রয়োজনে কখনো সেজে গুজে রুমের বাইরে যাবে না। তোমার সবকিছু কেবল আমার জন্য, সুন্দর দেখা কিংবা অসুন্দর সবকিছু আমি দেখব। আমি ঠিক আছে, এখন যান, ফ্রেশ হয়ে আসুন। ফ্রেশ হওয়ার কথা মনে পড়তেই আরিশের মনে হলো আসলেই গোসল করা দরকার। বাইরে থেকে এলাম, ফ্রেশ না হয়ে এসব করা উচিত না। লং জার্নি, যদি কোনো ব্যাকটেরিয়া সাথে নিয়ে আসি, সেসব তোমার শরীরে যায়, তখন আমি কি করব? না না, আমি এমন রিস্ক নিতে পারবো না। আমি গোসল সেরে আসছি। মুখটা মলিন হয়ে গেল অরার। নিজের হাতে রান্না করেছে বলল সে, তবুও লোকটা থেকে কিছু শুনতে পেল না। কিছু তো বলতে পারত। যান। জান না বলে জান না বলে জান বলতেও তো পারো। জামা কাপড় খুলতে খুলতে বলল আরিশ। ওরা অন্যদিকে তাকিয়ে আছে। আমি কি চেঞ্জ করব? না মানে এভাবে খেতে যাব? দরকার নেই, সুন্দর লাগছে, এভাবেই থাকো। তালহা দেরিতে খাবে হয়তো, আমরা এখন খেতে যাব। ঠিক আছে, আমি ডাইনিং রুমে গেলাম, আপনি আসুন। ওরা যেতে চাইলে আরিশ তার হাত ধরে নিজের বুকের ওপর ফেলল তাকে। অরার মুখটা এখন আরিশের উন্মুক্ত বুকের সাথে মিশে আছে। স্বস্তির নিঃশ্বাস ছাড়ল ওরা। যাও, আমি 5 মিনিটের মধ্যে আসছি। আচ্ছা। গান শেষ হতেই উচ্ছ্বাসিত তামান্না জোরে তালি দিতে লাগলো। চোখে মুখে খুশির ঝিলিক। তালহা গিটারটা ফ্লোরে রেখে হেসে জিজ্ঞেস করলো, কেমন লাগলো গানটা? তামান্না মুগ্ধ চোখে তাকিয়ে বলল, অসাধারণ। আপনার গলার সুরটা একেবারে মন ছুঁয়ে গেল ভাইয়া। আস্তাগফিরুল্লাহ। তালহার হঠাৎ এমন প্রতিক্রিয়ায় চমকে উঠল তামান্না। চারপাশে তাকিয়ে কিছু ঘটেছে কিনা বোঝার চেষ্টা করলো, কিন্তু কোথাও কিছু অস্বাভাবিক দেখল না। কি হয়েছে? অবাক হয়ে জিজ্ঞেস করলো সে। তালহা গম্ভীর গলায় বলল, তুমি আমাকে ভাইয়া বলো কেন? আমার অলরেডি একটা বোন আছে, একাধিক বোনের দরকার নেই আমার। মুচকি হাসল তামান্না। বিদ্যুতের ক্ষীণ ঝলকানি আকাশ চিরে আলো ফেলছে মাঝে মাঝে। অল্প অল্প শীতল হাওয়া বইছে। আকাশ জুড়ে ঘন মেঘ, যেন কোনো এক দুরন্ত ঝড় ঠিক প্রস্তুতি নিচ্ছে নামার। হয়তো কালবৈশাখী নামবে এই রাতেই। তামান্নার সেই রহস্যময় হাসিটা দেখে তালহার কপালে ভাঁজ পড়ে গেল। ভ্রুকুচকে তাকালো সে। ভেতরে ভেতরে একটা অস্বস্তি কাজ করছে তার মনে। হাসছো কেন তামান্না হাটিয়া? চোখ ছোট করে জিজ্ঞেস করলো তালহা। না, এমনি। কাজ ঝাঁকালো তামান্না। একদম না, কিছু একটা হয়েছে। কচু হয়েছে? চোখ ঘুরিয়ে হঠাৎ করে উঠে দাঁড়ালো তামান্না। তালহাও গিটার হাতে নিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। কিছুটা অসন্তোষ প্রকাশ করলো তালহা। আকাশের গর্জন যেন আরো কাছে আসছে। হাওয়াটাও ঠান্ডা, কাঁধে এসে লাগছে ফিসফিস করে। ঝড় হতে পারে, আবহাওয়াটা ভালো লাগছে না। একটু থেমে আবার বলল তামান্না, চলুন খেয়ে নেই, ভাইয়াও বোধহয় এখন খাবেন। চলো। তালহা নিচু স্বরে বলল। মাথা হেলিয়ে সামনে পা বাড়ালো তামান্না। তালহাও গিটারটা এক হাতে ধরে তার পেছন পেছন হাঁটতে লাগলো চুপচাপ। আজ প্রথমবার অরার হাতের রান্না খেয়েছে আরিশ, তাও আবার নিজের পছন্দের সব খাবার। সাধারণত ভদ্রলোক কড়া ডায়েট মেনে চলে। প্রতিদিনের খাদ্য তালিকায় কার্ব কম, প্রোটিন বেশি, সবকিছু নিখুঁত হিসেবেই চলে। স্বাস্থ্য সচেতনতা তার জীবনের অপরিহার্য অংশ। তেজরিন খান আরিশ নিজের ফিটনেস ধরে রাখতে বরাবরই দৃঢ় সংকল্প। তবে আজ সব নিয়মের বাঁধন আলগা করে পেট ভরে খেয়ে ফেলেছে। ভালোবাসার মানুষ যখন নিজের হাতে রান্না করে, তখন আর ক্যালোরির হিসেব চলে না। আরিশ খাওয়ার শেষে ধীরে ধীরে হাত মুখ ধুয়ে উঠল। চোখে মুখে তৃপ্তির ছাপ স্পষ্ট। ঠিক সেই সময় তালহা আর তামান্না এসে ঢুকলো ডাইনিং রুমে। অরার খাওয়াও শেষ হয়ে গেছে। ভাবি, আপনি কেন কষ্ট করলেন? আমাকে একবার ডাক দিলেই তো হতো। মিনমিনে গলায় বলল তামান্না। ততক্ষণে তালহা চেয়ার টেনে বসে পড়েছে। তাসলিমাও এসে খাওয়ার জায়গায় বসেছেন। তবে সাবিহা নিজ ঘরে। তার এখন কিছুই খেতে ইচ্ছে করছে না। ডাক দিতে হবে কেন তামান্না? চোখ সরু করে বললেন তাসলিমা। তোমার কাজেই তো এটা, দেখাশোনা করা। কে কখন খাবে, কে বসেছে, কে আসেনি, এসব। আর তালহা, তোকে একটা কথা বলছিলাম আমি, মনে হয় ভুলে গেছিস। তাসলিমা খাতুনের স্বরে একটা চাপা রাগ ছিল। তালহা কিছু বলল না, চুপ করে রইল। তামান্না মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তখনই আরিশ গলা খাকারি দিয়ে বলল,
একদিন খেয়াল না রাখলে এমন কিছু হয়ে যায় না চাচি। আফটার অল ওর বয়স তো সাবিহার মতোই, বরং তার চেয়েও ছোট। ইচ্ছে মতো কিছু করার বা না করার বয়স এটা। আর তালহার গানের গলা দারুণ, ও তো শুধু গান শুনছিল। তাসলিমা খাতুন চুপ করে গেলেন। মনে মনে নিজের ছেলের উপর ভীষণ রাগ করলেন। কখন আবার আরিশ কি বলে সেই ভয়ে ওরা মাথা নিচু করে বসে আছে। আরিশের হালকা মন্তব্যে তামান্নার মুখে আবার হাসি ফুটেছে। একটু স্বস্তির ছাপ নিয়ে সে সবার সামনে খাবার পরিবেশন করছে। হঠাৎ চেয়ার থেকে উঠে দাঁড়ালো আরিশ, চোখ পাকিয়ে ওরার দিকে তাকালো। তারপর এক ভরসা মেশানো ইশারায় বলল নিজের ঘরে যেতে। ওরা বসা থেকে উঠে ডাইনিং রুম থেকে বেরিয়ে সোজা সিঁড়ি বেয়ে দোতলায় চলে গেল। সাবিহা খেয়েছে? প্রধালো আরিশ। দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন তাসলিমা। বললেন, মেয়েটা খাওয়া দাওয়া বন্ধ করে ফেলেছে প্রায়। আরিশের কপালের ভাঁজ গাঢ় হলো। কিছু না বলে ঘুরে দাঁড়ালো আর ডাইনিং রুম থেকে ধীর পায়ে বেরিয়ে গেল। জানালার পাশে নিঃশব্দে দাঁড়িয়ে আছে সাবিহা। পরনে সাদামাটা একটি টি শার্ট আর ঢিলে ঢালা প্লাজো। শহরে আসার পর তার ভেতরে বেশ কিছুটা বদল এসছে, চেহারায়, পোশাকে, ভাবনায়। এখন সে অনায়াসে ওয়েস্টার্ন ড্রেস পরতেও জানে। তার দৃষ্টি এখন বাইরে ঝাপসা আলোয় নয়, ভেতরের অন্ধকারে আটকে আছে। মাথায় কেবল একটাই ভাবনা ঘুরপাক খাচ্ছে, কিভাবে ওরাকে চিরতরে আরিশের জীবন থেকে মুছে ফেলা যায়। চাইলেই হয়তো চলে যেতে পারে সে বাড়ি থেকে, কিন্তু যাওয়ার আগে এমন কিছু করতে চায় যেন ওরার অধ্যায়টা বন্ধ না হলেও অন্তত নড়বড়ে হয়ে পড়ে, যেন ওর দম নিতে কষ্ট হয়, যেন আরিশ আর কখনো চোখ বুজে ওকে বিশ্বাস করতে না পারে। সাবিহা! চেনা কণ্ঠ শুনে চমকে উঠল সে। তড়িৎ গতিতে ঘুরে তাকালো। দরজার কাছে দাঁড়িয়ে আছে আরিশ, পরনে কালো টি শার্ট আর জিন্স, মুখে একরাশ ক্লান্তি আর চোখে কড়াভাবে চাপা রাগ। আরিশ, ভিতরে এসো। আরিশ ঘরে ঢুকে ধীরে চেয়ার টেনে বসলো। সাবিহা সামনাসামনি এসে দাঁড়াতেই বলল, আরিশ না, আরিশ ভাইয়া বলে ডাকবে তুমি। বয়সে তোমার থেকে বড় আমি, সেটা কি ভুলে যাও? আরিশের কণ্ঠে গাম্ভীর্যের ছাপ স্পষ্ট। সাবিহার গা জ্বলে উঠল ভেতরে ভেতরে। ভাবছিল খাবারের কথা বলবে, হয়তো মমতা দেখাবে, তা না করে জ্ঞান দিচ্ছে। সরি। ইটস ওকে। খাওয়া দাওয়া ঠিক মতো করছো না কেন? আমি বিদেশে যাব না আরিশ। একটু থেমে ফের বলল সে, আমি বিদেশে যাব না ভাইয়া। কেন যাবে না? কত ছেলেমেয়ের স্বপ্ন দেশের বাইরে গিয়ে পড়াশোনা করবে, আর তুমি সেই সুযোগ পেয়েও হাতছাড়া করতে চাচ্ছ। এক মুহূর্ত নীরব থেকে বলল সাবিহা। আমি তোমাদেরকে ছেড়ে থাকতে পারবো না। আরিশ চুপ করে গেল। এক দৃষ্টিতে তাকালো সাবিহার দিকে, তারপর ঠান্ডা গলায় বলল, দেখো সাবিহা, তুমি ওরার সাথে যা করেছো তারপর তোমাকে এই বাড়িতে রাখার কোনো ইচ্ছে আমার ছিল না, কিন্তু চাচার মেয়ে তুমি, তোমার সাথে অবিচার করতে পারবো না আমি। চাচা আমার জন্য অনেক কিছু করেছেন, তাই জন্য বলছি দেশের বাইরে যাও, লেখাপড়া করো, নিজের ক্যারিয়ার তৈরি করো। আচমকা সাবিহা আরিশের সামনে ফ্লোরে বসে পড়ল। আরিশ বিরক্ত হলো তাতে, কপাল কুঁচকে এলো তার। প্লিজ আরিশ ভাইয়া, আমাকে দূরে পাঠিও না, আমি এখানেই থাকতে চাই। বসা থেকে উঠে দাঁড়ালো আরিশ, রাগে চোখ লাল হয়ে গেছে তার। দূরে তো তুমি অবশ্যই যাবে সাবিহা, হয় পড়াশোনার জন্য নয়তো অন্য কিছুর জন্য। আমার ওরার আশেপাশেও রাখবো না তোমাকে। আরিশ নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। চোখের সামনে ঝাপসা হয়ে গেল সব। ক্ষণিক বাদে রাগে চেয়ারটা উপড়ে ফেলে দিল সাবিহা। নিজের চুল টানতে লাগলো। মৃত বাবার উপর ভীষণ রাগ হচ্ছে তার। মরার আগে কিছু জায়গা সম্পত্তি অন্তত তাদের নামে লিখে দিয়ে যেতেন। ঢাকা শহরে এত কিছু আরিশের, অথচ তালহাদের নামে কিচ্ছু নেই। আছে কেবল গ্রামে কয়েক বিঘা জমি। অনেকক্ষণ হলো ঘরে এসে বিছানায় চুপচাপ বসে আছে ওরা। বারবার দরজার দিকে তাকাচ্ছে সে। আরিশ কি রাগ করেছে? না, রাগ করারই বা কি আছে? মনের মধ্যে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আর সেসবের উত্তরও যেন নিজেই দিচ্ছে ওরা। বসে থাকতে আর ভালো লাগছে না তার। ভাবলো শুয়ে পড়বে, ঠিক তখনই দরজা আটকে যাওয়ার শব্দে চমকে তাকালো সে। আরিশের চোখে চোখ পড়তেই বুকের ভেতর কেমন করে উঠল ওরার। ভয়ে দৃষ্টি নত করে নিজেকে গুটিয়ে নিল বিছানার এক কোণে। আরিশ ধীরে ধীরে এগিয়ে এলো তার দিকে। বিছানায় বসতে বসতে নিজের টি শার্ট খুলতে খুলতে শান্ত গলায় বলল, হোয়াটস হ্যাপেন হামিংবার্ড? ওরা ধীরে ধীরে মাথা তুলে তাকালো। উন্মুক্ত শরীরে অপূর্ব লাগছে তার রাগী ভূতকে, কিন্তু ভদ্রলোকের চোখগুলো অমন লাল কেন? কার সাথে রাগ করলো? ওরার ভয়ার্ত দৃষ্টি দেখে মুচকি হাসলো আরিশ। ওরা একটু হলেও স্বস্তি পেল তাতে। আপনি রাগ করেছেন কেন? কারণ আমি তোমার রাগীভূত, সেজন্য। চমকালো ওরা। উনি কিভাবে জানলেন এই নাম? আমতা আমতা করে শুধালো,
আপনি কিভাবে? আরিশ অরার দিকে এগোলো, জাপটে ধরে কোলে তুলে বসালো তাকে। শাড়ি পরে এভাবে বসতে একটু অস্বস্তি লাগছে অরার, কিন্তু কি আর করার। ওই যে সেদিন নেশার ঘরে বলেছিলে। লজ্জায় চোখ মুখ কুঁচকে ফেলল অরা। আর কি কি বলেছিল করেছিল সেসব ভেবেই হাঁসফাঁস করছে। আর কি কি করেছিলাম? থেমে থেমে প্রশ্ন করছিল অরা। আরিশ এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার চোখের গভীরে। তারপর নিঃশব্দে হাত রাখলো অরার কোমরে। অরা নিঃশ্বাস আটকে তাকিয়ে রইল, বুঝতে পারছিল কি হতে যাচ্ছে। আরিশ ধীরে এগিয়ে এলো, তার চোখ আটকে রইল অরার ঠোঁটে। আরিশের আগ্রাসী চুম্বনে এলোমেলো হতে লাগলো সে। মিনিট পাঁচেক ওভাবেই চলল। যখন আরিশ থামলো তখন অরার টালমাটাল অবস্থা। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে সে। আরিশের চোখে মুখে দুষ্টুমির ঝিলিক। এসব করেছিলে হটি? হটি? চোখ বড় বড় করে ফেললো অরা। আরিশ তাকে হটি বলল কেন? তার মানে নেশার ঘোরে সে এরকম আদর করেছে? ছি ছি। নিজের হাত দিয়ে চোখ মুখ চেপে ধরল অরা। আরিশের অবস্থা দেখে হাসছে। এমনিতেই কিস করতে গিয়ে ঠোঁটে সব লিপস্টিক ঘেটে গিয়ে থুতনিতে লেগে গেছে, তার উপর এমন বোকা বোকা কাজকর্ম। ওরে লজ্জা রে, সেদিন কোথায় ছিল এত লজ্জা? তখন তো আমি বারণ করা সত্ত্বেও শোনোনি। আর কিছু বলল না, চুপ করে রইল ওভাবেই। আজ আমিও বারণ শুনবো না পাখি। আই ওয়ান্ট ইউ টু বি মাইন, রাইট হেয়ার রাইট নাও। আই ক্যান্ট টেক ইট অ্যানি মোর। আই নিড ইউ। আচমকা আরিশের এমন আবদারে ঘাবড়ে গেল ওরা। চেহারা থেকে হাত সরিয়ে কিছু একটা বলতেই যাবে, এমন সময় আরিশ হাত দিয়ে অরার মুখ চেপে ধরল। অরা আরিশের দিকে তাকালো, চোখে মুখে তীব্র মোহ তার। ভয় পেল অরা। না জানি কি করে এবার আরিশ। চুপ, না বলবে না হামিংবার্ড। আজকে আমি আর ধৈর্য ধরতে পারছি না, তুমি জানোই তো আমি বড্ড অধৈর্য। আরিশ কথা বলতে বলতেই বিছানায় শুয়ে দিল অরাকে। শাড়ির আঁচল পাশে সরিয়ে অরার ওপর চড়াও হলো সে। মুহূর্তের মধ্যে অরার পুরো মুখমণ্ডল এবং গলা আরিশের ঠোঁটের স্পর্শে ভরে উঠল। হাঁসফাঁস করছে অরা। আরিশ তাকে কিছু বলার সুযোগই দিচ্ছে না। সেই পাগলামি, সেই হিংস্রতা। এমনিতে আরিশ সাধারণত শান্ত এবং স্বাভাবিক থাকে, তবে বিশেষ মুহূর্তে তার আবেগের তীব্রতা তাকে কখনোই পুরোপুরি শান্ত থাকতে দেয় না। এই মুহূর্তগুলোতে তার অনুভূতি আরো গভীর হয়ে ওঠে, যা তার আচরণে পরিবর্তন নিয়ে আসে। আরিশ প্লিজ শুনুন। ইস, চুপ। অন্য কিছু বলো পাখি, যেমন কিস মি আরিশ, অথবা আই ওয়ান্ট মোর। প্লিজ বেবি, সে দ্যাট। অরা চুল খামচে ধরে বলল আরিশ। সে সম্পূর্ণভাবে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে অরার শাড়ি, চুড়ি, গয়নাগুলো। অরা চাইলেও থামাতে পারছে না আরিশকে, তাই বাধ্য হয়ে চুপ করে রইল। কিছুক্ষণের মধ্যে আরিশের মেজাজ বিগড়ে গেল। শোয়া থেকে উঠে বসে হাঁপাতে লাগলো সে। সমস্যার কথা আগে বলনি কেন? বলতেই তো চেয়েছিলাম, আপনি শোনার অবস্থায় ছিলেন। কপাল চেপে ধরে বসে আছে আরিশ, গলা শুকিয়ে গেছে তার। বিছানা থেকে পোশাক হাতে নিয়ে উঠে দাঁড়ালো সে। অরাও উঠে বসেছে, গায়ে বিছানার চাদর। আরিশের চোখে মুখে তীব্র রাগ, যেন একটি আগুনের শিখা। অরাকে একেবারে চমকে দিয়ে ঘরের জিনিসপত্র ভাঙতে শুরু করলো আরিশ। অরা ভয়ে আতঙ্কে কিছু বলতে পারল না, সে শুধু নিঃশব্দে বসে রইল। কিছুক্ষণ পর ঘর থেকে বেরিয়ে গেল আরিশ। ঘরের ভাঙাচোরা অবস্থায় তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল অরা। সবকিছু তছনছ করে ফেলেছে আরিশ। সারা রাত ওইভাবেই বসে রইল অরা। অপেক্ষা করতে লাগলো আরিশের, কিন্তু সে আর ফিরে এলো না ঘরে। ফজরের আজানের আগে আগে চোখ লেগে এলো অরার। কখন ঘুমিয়ে পড়েছিল টেরও পেল না সে। ভোরের আলো ধীরে ধীরে ঘরে প্রবেশ করছে। সকালে নরম রোদ জানলা দিয়ে ভেসে আসছে। বাইরে যানবাহনের কর্কশ শব্দ কানে ভেসে আসে, তবে জানালা বন্ধ রাখলে শব্দটা অনেকটাই কমে যায়। কিন্তু ওরা সবসময় জানালা খোলা রেখেই ঘুমায়। রাতের আকাশে মেঘ জমেছিল, তবে ঝড় বৃষ্টি হয়নি। শুধুমাত্র এক মৃদু ঠান্ডা হাওয়া গুঞ্জরিত হচ্ছিল। অ্যালার্ম ঘড়ির শব্দে হঠাৎ নড়ে চড়ে উঠল ওরা। সকাল 8:30টার অ্যালার্মটা সেট করা ছিল। এটি মূলত আরিশের অফিসে যাওয়ার জন্য, তবে প্রতিদিনের মতো আজও ওরার ঘুম আগেই ভেঙে গেছে। আজও তার ব্যতিক্রম হয়নি। ঘুম ঘুম চোখে কিছু সময়ের জন্য তাকিয়ে থেকে ওরা বুঝতে পারল আজও সে আরিশের বুকের মধ্যেই শুয়ে আছে। পুরো বিষয়টা বুঝতেই তার ঘুম ঘুম ভাব একেবারে কেটে গেল। চোখে ভালো করে তাকিয়ে দেখল, হ্যাঁ, আরিশ তার সামনে শুয়ে আছে, আর ওরা আরিশের হাতের ওপর শুয়ে তার বুকের দিকে মুখ গুজে আছে। স্বস্তির নিঃশ্বাস ফেলল ওরা। মনে মনে ভাবল, যাক, লোকটার রাগ কমেছে। তবে ওরার মনে কোনো দোষ ছিল না। অনেকবার সে চেয়েছিল বলার সমস্যা আছে, কিন্তু কে শুনে কার কথা।
গুড মর্নিং হামিংবার্ড। আরিশের ঘুম জড়ানো কণ্ঠটা দারুণ লাগে ওরার। মিষ্টি করে হাসলো ওরা। গুড মর্নিং। 8:30 বেজেছে। হ্যাঁ, ঘড়ি তো তাই বলছে। 8:40 বেজেছে। আড়মোড়া ভেঙে অরাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো আরিশ। মনে হচ্ছে টম তার জেডিকে বুকের মধ্যে লুকিয়ে রেখেছে। ওরা আরিশের বুকে মুখ গুজে আছে আর মুচকি মুচকি হাসছে। আরিশের গায়ের গন্ধটা খুব ভালো লাগে ওর। তাহলে এখন উঠতে হবে, জান অফিসে যাইনি 3 দিন হলো, গিয়ে দেখতে হবে কি অবস্থা এখানকার। শোয়া থেকে উঠে বসলো আরিশ। ওরা উঠে বসেছে। হ্যাঁ, যেতে তো হবেই। আর বলো না, একটু চোখের আড়াল করলেই সবাই লুটেপুটে খাওয়ার চেষ্টা করে। বিয়ের পর থেকে ইতালিতে একবারও যাওয়া হয়নি বলে ওখানকার অবস্থা কি হয়েছে তা তো শুনলে। একা মানুষ 2 জায়গায় থাকাও সম্ভব না। ভাবছি তালহাকে ভালো করে কাজকর্ম শিখিয়ে ইতালি পাঠিয়ে দেব, কেমন হবে? অরার অবাক লাগছে। আরিশ তার সাথে কাজের বিষয়ে আলোচনা করছে। হামিংবার্ড, সে সামথিং। হ্যাঁ, ভালোই হবে। নিজেদের লোক থাকলে আপনাকে আর টেনশন করতে হবে না। হ্যাঁ সেটাই, থাকো, ফ্রেশ হয়ে আসছি আমি। আচ্ছা। ওয়াশরুমের দিকে এগোলো আরিশ। ওরা চটজলদি জামা কাপড় চেঞ্জ করে রান্নাঘরের দিকে এগোলো। রোদ উঠেছে, আলোয় ধীরে ধীরে ভরে উঠেছে চারদিক। রাস্তায় গাড়ির শব্দ, মানুষের হাঁটার তাড়া। শহর জেগে উঠেছে নিজের চেনা ব্যস্ততায়। দোকানপাট খুলছে, চায়ের স্টলে ভিড় বাড়ছে, অফিসমুখী মানুষের মুখে তাড়া। রান্নাঘরে ব্যস্ত সময় কাটাচ্ছেন রোকসানা মল্লিক। নাস্তা তৈরি হয়ে গেছে প্রায়। নয়না নাস্তা সেরে স্কুলে যাওয়ার জন্য ডাইনিং টেবিলে বসে আছে। সোলাইমান মল্লিক মাত্র রেডি হয়ে ডাইনিং রুমে প্রবেশ করলেন। পরনে ফর্মাল পোশাক, মুখে হালকা চাপ দাড়ি ওনার। আজকে আমি তোকে স্কুলে পৌঁছে দিয়ে আসবো। চেয়ার টেনে বসতে বসতে বললেন সোলাইমান। আমি তো একাই চলে যেতে পারবো বাবা, তোমার আমার আবার কষ্ট করতে হবে না। সে আমি বুঝবো, পাখা বুড়ি একটা। কি কথা হচ্ছে বাবা মেয়ের মধ্যে? তেমন কিছু না মা, আমাকে আজ বাবা স্কুলে পৌঁছে দিয়ে আসবে। তাহলে তো ভালোই। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে আহ্লাদের স্বরে বললেন তিনি। নয়না মুচকি হাসল। এর মধ্যে রোকসানা খাবার হাতে ডাইনিং রুমে এলেন। প্রায় মাস 2 হবে ওরাকে দেখে না, সে যে এলো তারপর আর কোনো খোঁজ নেই মেয়েটার। আমার সাথে ফোনে কথা হয় মাঝে মধ্যে, বলল তো সব কিছু ঠিকঠাক চলছে এখন। আরিশ আগের থেকেও বদলে গেছে, ওর খেয়ালও রাখছে বললেন রোকসানা। সোলাইমান মনোযোগ দিয়ে শুনলেন সব। নয়নাও কথা শুনতে শুনতে খাওয়া শেষ করলো। যাক, তাহলে ভালোই আছে। আমার সাথে তো আরিশের খুব একটা দেখা হয় না। আমাদের কাজ কেবিনের মধ্যে, মাসে একবার হয়তো বসের কাছে যেতে হয়। বুঝতে পেরেছি। ভাবছি আরিশকে কল করে বলবো মেয়েটাকে নিয়ে 2 দিন থেকে যেতে। সোলাইমান খাবার শেষ করে পানিটুকু খেয়ে বললেন, এত ভালো কি হয়েছে? সে মানে আরিশ কি এতটাই পরিবর্তন হয়েছে যে বললেই ওরাকে নিয়ে আসবে? দীর্ঘশ্বাস ছাড়লেন রোকসানা। নয়না এর মধ্যে বসা থেকে উঠে দাঁড়ালো। ভাই অনেক ভালো বাবা, দেখো আপুকে নিয়ে ঠিক বেড়াতে আসবে। নয়নার কথায় মুচকি হাসলেন রোকসানা। সোলাইমান বললেন, এলে ভালোই। আজ তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার রেজাল্ট দিয়েছে, সেদিকে কারো খেয়াল আছে নাকি ওরা আর পড়াশোনা করবে না? নয়না ও রোকসানা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলো একবার। রোকসানা বললেন, আমি আর সাথে কথা বলে দেখব। যদিও তোমার মেয়ে লেখাপড়ায় অপছন্দ করে, কিন্তু গ্র্যাজুয়েট তো কমপ্লিট করবে অন্তত। সোলাইমান ডাইনিং রুম থেকে বেরিয়ে যেতে যেতে বললেন, হ্যাঁ বলে দেখো, আমি এলাম। নয়না তাড়াতাড়ি আয়। হ্যাঁ বাবা চলো। নয়না মাকে ইশারায় বিদায় জানিয়ে বাবার সাথে বেরিয়ে গেল। ডাইনিং টেবিলের উপর ধোয়া ওঠা ভুনা মাংসের প্লেটটা রাখতে গিয়ে তামান্না হঠাৎ থমকে গেল। পাশ থেকে পানির গ্লাস তুলতে গিয়ে ওরা হঠাৎ কেঁপে উঠল। বিষয়টা তামান্না খেয়াল করেছে। ভাবি, আপনি ঠিক আছেন? তামান্নার কণ্ঠে উদ্বেগ। ওরা জবাব দিল না, কিংবা জবাব দেওয়ার মতো অবস্থায় নিয়ে এসে। তার মুখটা হঠাৎ ফ্যাকাশে হয়ে এসছে, চোখের পাতা ভারী, হাঁটু কেঁপে উঠল হঠাৎ। তামান্না কিছু বলার আগেই ওরার এতটুকু দেহটা ধপ করে নিচে পড়ে গেল। তামান্না আঁতকে উঠে ছুটে গেল তার কাছে। ভাবি চোখ খুলুন। হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ওরার। নিঃশ্বাস চলছে কিন্তু খুব ধীরে, যেন এক একটা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে।
আরিশ তখন নিজের ঘরে রেডি হচ্ছিল। কেমন হই হুল্লোড়ের শব্দ শুনে দরজা খুলতেই তামান্নার চিৎকার ভেসে এলো কানে। এর মধ্যেই তামান্নার ডাক শুনতে পেল আরিশ। ভাইয়া জলদি আসেন, ভাবি ভাবি অজ্ঞান হয়ে গেছে। তামান্নার কথায় সবকিছু এলোমেলো হয়ে গেল আরিশের। ছুটে ডাইনিং রুমে গেল সে। তামান্না ঘাবড়ে গিয়ে ওড়না দিয়ে অরার মুখে পাখার মতো করে বাতাস করছে। ইতিমধ্যে ডাইনিং রুমে পৌঁছে গেছে আরিশ। সে মেঝেতে হাঁটু গেড়ে বসে অরার মাথা নিজের কোলে তুলে নিয়ে বলল, পানি নিয়ে আয়। রুমে পানি আছে কিনা জানি না, কপালে জলপট্টি দিতে হবে। তামান্না আরিশের কথা মতো পানি আনতে গেল। আরিশ এক মুহূর্ত দেরি করল না। পকেট থেকে ফোন বের করে স্ক্রিন ট্যাপ করেই বলল, ডাক্তার রায়হান জরুরি, এখনই আমার বাসায় আসুন, এক মুহূর্ত দেরি করবেন না। ওপাশ থেকে কিছু বলতেই আরিশ কণ্ঠ চেপে বলল, আমি লোক পাঠাচ্ছি আপনাকে আনতে, সময় নষ্ট করবেন না, আমার ওয়াইফ সেন্সলেস হয়ে গেছে। কথা শেষে অরাকে কোলে তুলে নিয়ে বেডরুমের দিকে এগুলো আরিশ। তামান্না পিছু পিছু পানির গ্লাস ও বাটি নিয়ে যাচ্ছে। সাবিহা ও তাসলিমা দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছে কেবল। চল তো একবার গিয়ে দেখে আসি, নয়তো পরে আবার আরিশ কিছু মনে করতে পারে। রাগে অসহ্য লাগছে সাবিহার। সব সময় আরিশকে সমীহ করে চলতে হচ্ছে তাদের। এই অনুগত ভালো লাগে না তার। চলো দেখি কি হলো বেডির। বাচ্চা কাচ্চা হবে না তো? মায়ের এমন কথায় চমকালো সাবিহা। কিছুটা উত্তেজিত হয়ে বলল, আরে না, তা হবে কিভাবে? ওদের মধ্যে তো স্বামী স্ত্রী সম্পর্ক নেই। সেদিন ওরা জামা কাপড় চেঞ্জ করার জন্য তামান্নাকে ডেকেছিল আরিশ। সবকিছু ঠিকঠাক থাকলে বইয়ের পোশাক বদলাইতে অন্য কাউকে কি ডাকতো? তাও ঠিক, তোর কথায় যুক্তি আছে। চল চল। অরাকে কোলে তুলে সোজা নিজের রুমে নিয়ে এসেছে আরিশ। তামান্না হাতে বাটি আর পানির গ্লাস নিয়ে আসছে। আরিশ অরাকে বেডে শুয়ে দিয়ে কপালে ঠান্ডা পানির পট্টি চেপে ধরল। নিচে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকো, ডাক্তার এলেই সোজা রুমে নিয়ে আসবি, লেট করবি না। তামান্না মাথা নেড়ে দ্রুত পা চালিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ওরা প্লিজ চোখ খোলো পাখি। অরার কোনো প্রতিক্রিয়া নেই। আরিশের অস্থির লাগছে। এতটা অস্থির এই জীবনে কখনো লাগেনি তার। কেমন মস্তিষ্ক ফাঁকা হয়ে আসছে। অরার কপালে গালে পরপর কয়েকটা চুমু খেলো সে। চোখ টলমল করছে তার। এই ওরা, কি হয়েছে তোমার? কথা বলো আমার জান বাচ্চা। দেখো এই রাগী ভুট্টা কেমন ভয় পাচ্ছে। তার হামিং বার্ডকে হারানোর ভয় হচ্ছে তার। একটিবার কথা বলো। আরিশ একা একা বকতে লাগলো। সাবিহা ও তাসলিমা ঘরে এলেন। আরিশকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখে দুজনেই ভীষণ অবাক হয়েছে। তবে কেউ কোনো কথা বলছে না। কি জানি আরিশের মন মেজাজ কেমন। কিছু জিজ্ঞেস করলে যদি ফস করে ওঠে, তার থেকে চুপ করে দাঁড়িয়ে থাকাই বেটার। 15 মিনিট পর ডাক্তার রায়হান আরিশের রুমে প্রবেশ করলেন। চোখে মুখে ক্লান্তি, কিন্তু আরিশের ফোন পেয়ে তিনি সব ফেলে চলে এসেছেন। মিস্টার আরিশ, কোথায় রুগী? এই দিকে, দ্রুত দেখুন প্লিজ, এখনো জ্ঞান ফেরেনি। ডাক্তার কাছে গিয়ে অরার প্রেশার মাপলেন, পালস চেক করলেন, একদম পেশাদার ভঙ্গি। তারপর মুখ গম্ভীর করে বললেন, ব্লাড প্রেশার বেশ নিচে নেমে গেছে। হিমোগ্লোবিন সম্ভবত খুব কম। অ্যানিমিয়ার কারণে এমনটা হতে পারে। এখনই একটা ইঞ্জেকশন দিচ্ছে, স্যালাইন দিতে হবে একটু পরই। ইঞ্জেকশন দেওয়ার পর প্রেশার একটু উঠুক, তারপর স্যালাইন। এরপর কিছু ব্লাড টেস্ট লাগবে নিশ্চিত হওয়ার জন্য। আরিশ ঠোঁট কামড়ে ধরে চুপচাপ দাঁড়িয়েছিল। ঠিক আছে, আপনার যা ইচ্ছে ওষুধ দিন, কিন্তু আমার ওরাকে ঠিক করুন প্লিজ। আপনি শান্ত হন। ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে ওনার। তারপর আমি নার্সকে পাঠিয়ে স্যালাইন দেওয়ার ব্যবস্থা করব। আপাতত আমার কাজ শেষ, মিস্টার আরিশ। ওকে। ডাক্তার তার কাজ করতে থাকলেন। আরিশ চুপচাপ দাঁড়িয়ে আছে। কই, এর আগেও তো অরার শরীর খারাপ হয়েছে। সেই শরীর খারাপের কারণ অবশ্য আরিশ নিজেই। তখন তো এত কষ্ট হয়নি, অরার জন্য অস্থির লাগেনি তার। তবে আজ কি হলো? অরার অসুস্থতায় আরিশের গোটা দুনিয়া যেন অন্ধকার লাগছে। মনে হচ্ছে আরিশের প্রাণ পাখিটা অরার ভেতর বসবাস করছে। লম্বা নিঃশ্বাস ছাড়ল আরিশ। অরার মাথার পাশে বসে কপালে হাত রাখলো একবার। এর মধ্যে ডাক্তার অরাকে ইঞ্জেকশন দিয়েছেন। আপাতত আমার কাজ শেষ, মিস্টার আরিশ। নার্স পাঠিয়ে দেব। স্যালাইন দেওয়ার পর কিছুটা স্টেবল হবে আশা করি। তবে আগামীকাল অবশ্যই চেম্বারে নিয়ে আসবেন। ওকে ডক্টর, থ্যাংক ইউ। না, ইটস মাই ডিউটি। আসছি আমি। ওকে। ডাক্তার চলে গেলেন। সাথে সাথে সাবিহা তাসলিমাও ঘর থেকে বেরিয়ে গেলেন। তামান্না দরজার বাইরে দাঁড়িয়েছিল এতক্ষণ। ডাক্তারের সাথে সাথে নিচে গেল মাত্র। আরিশ তীর্থের কাকের মতো অপেক্ষা করে বসে আছে, কখন অরার জ্ঞান ফিরবে।
মেয়েটার চোখ মুখ কেমন ফ্যাকাশে লাগছে। বিয়ের পর থেকে নিজের দিকে কোনো খেয়াল রাখেনি সে, আর রাখবে কিভাবে? দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল আরিশ। তার জন্যই আজ অরার এই হাল। ঠিক মতো যত্ন নিলে মেয়েটার এমন অবস্থা হতো না। অরার কপালে সময় নিয়ে চুমু খেলো আরিশ। মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। জ্ঞান ফিরেছে অরার। আরিশ পাশে শুয়ে আঙ্গুল দিয়ে তার ছোট চুলগুলো মুখের ওপর থেকে সরিয়ে দিচ্ছে। ঠোঁটের কোণে একটুকু মুচকি হাসি। এক দৃষ্টিতে তাকিয়ে আছে অরার শান্ত মুখটার দিকে। নড়ে চড়ে উঠল মেয়েটা। পুরো চোখ না মেলেও বুঝে গেল আরিশ আছে একেবারে কাছে। অরা চোখ বন্ধ রেখে ধীরে ওর বুকের ভেতর ঢুকে গেল চুপচাপ নিরাপদে। হামিংবার্ড, তুমি ঠিক আছো তো? অরার সংক্ষিপ্ত উত্তর। আরিশের বুকের মাঝে লুকিয়ে আছে সে। আরিশ এখনো মাথায় হাত বুলিয়ে যাচ্ছে। সত্যি ঠিক আছো? হ্যাঁ, ঠিক আছি। স্বস্তির নিঃশ্বাস ফেলল আরিশ। শরীর খারাপ নিয়ে রান্নাঘরে গিয়েছিলে কেন? আর তোমার যে অ্যানিমিয়া আছে সেটা তো বলনি আগে। অরা মাথাটা একটু বের করে আস্তে আস্তে বলল, বলবো কিভাবে? আপনি তো আগে এতটা ভালো ছিলেন না। তার মানে আমি আগে খারাপ ছিলাম? না না, মানে আসলে। অরার এলোমেলো কথাগুলো আরিশের ঠোঁটের স্পর্শে থেমে গেল। মায়া মায়া দৃষ্টিতে আরিশের পানে তাকিয়ে আছে সে। আজকে আরিশের ঠোঁটের স্পর্শ একদম আলাদা ছিল। শান্ত, নরম, ভালোবাসার ছোঁয়া। কোনো হিংস্রতা, যন্ত্রণা ছিল না। আর কথা বলতে হবে না, এখন চুপচাপ শুয়ে থাকো। তামান্না নাস্তা দিয়ে গেলে খেয়ে নিও। আমাকে অফিসে যেতেই হবে সেটা তুমি জানো, তবে আমি তাড়াতাড়ি ফিরব। মনটা খারাপ হয়ে গেল অরার। লোকটা আরেকটু ভালোবাসলে কি হতো? আরেকটু ভালোবাসলে আজকে অফিসে যেত না হয়তো। অরার মনে অনুভূতিরা লুটোপুটি খাচ্ছে। ইচ্ছে করছে না আরিশকে ছাড়তে, কিন্তু কি আর করার। ঠিক আছে। আর শোনো, নার্স এলে ভালো মেয়ের মতো স্যালাইন দিতে দিবে। চমকায় ওরা, চোখ বড় বড় করে ফেললো। আমি ভয় পাই ওসব, কি ভয়ঙ্কর সূচ। এর চেয়েও কয়েক গুণ বড় সুদ যখন নিতে পারো তাহলে অতটুকু সুচও পারবে। ইচ্ছে থাকতে হবে বেবি। শোয়া থেকে উঠে বসলো আরিশ। অরা লজ্জায় অন্যদিকে তাকিয়ে আছে। লোকটা মাঝে মধ্যে বড্ড অসভ্য কথাবার্তা বলে। অরা নীরবতা দেখে আবারও বলল আরিশ, আমি দুপুরের মধ্যে ফিরবো, তখনই সাথে করে নার্সকে নিয়ে আসবো। বিকেলে স্যালাইন দিবে, আমি থাকবো বাসে। ঠিক আছে এখন? অরা ঠোঁটের কোণে হাসি ফুটল। আরিশ ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজের চুলগুলো পরিপাটি করছে। আচ্ছা, গুড গার্ল, আমি গেলাম। টাটা। বাচ্চাদের মতো টাটা বলাতে হাসলো আরিশ, কিন্তু অরা ঠিক বুঝতে পারল না সেটা। বেরিয়ে গেল আরিশ। বিছানায় গুটিসুটি মেরে শুয়ে রইল অরা। দুপুরবেলা রহমান চৌধুরী এবং ফারুক চৌধুরী তাদের অফিসে বসে আছেন। বাতাসে কিছুটা গরম। শহরের ব্যস্ততা একটু দূরে থাকলেও অফিসে চাপপূর্ণ পরিবেশ। জানালার বাইরে রোদ মৃদু ঝলমল করছে, তবে অন্দরমহলে ঠান্ডা, কৃত্রিম আলোয় ভরা। বড় একটা কাঠের টেবিলের চারপাশে বসে আছে তারা। পাশে এক কাপ কফি রাখা। সম্পর্কে তারা আপন ভাই। রহমান চৌধুরী বয়স 60-এর কাছাকাছি আর ফারুক চৌধুরীর বয়স 50 ছুঁই ছুঁই। রহমান এবং ফারুক আরিশের বিজনেস রাইভাল। দীর্ঘদিন ধরে আরিশের প্রতিদ্বন্দ্বী হিসেবে কাজ করছে তারা, কিন্তু কোনোভাবেই তারা আরিশকে টেক্কা দিতে পারছে না। তাদের সব কৌশল, পণ্য এবং মার্কেটিং ট্র্যাজেডি আরিশের সামনে দুর্বল হয়ে যাচ্ছে। তবে তারা শান্ত বসে থাকার পাত্র নয়। তাদের নিজেদের গোপন ব্যবসাও আছে, কিন্তু সেটা পুরোপুরি অবৈধ। তারা জানে যদি এসব কাজ ফাঁস হয়ে যায় তারা শেষ হয়ে যাবে। তবে এই মুহূর্তে তাদের একটাই লক্ষ্য, আরিশের ব্যবসাকে নষ্ট করে নিজের পথ পরিষ্কার করা। ফারুক কফির কাপের দিকে তাকিয়ে সিগারেট ধরিয়েছে। ধোঁয়া তার মুখ থেকে বের হয়ে ছড়িয়ে পড়ছে। তিনি জানালা দিয়ে বাইরে তাকিয়ে বললেন, এই আরিশের কিছু একটা করা উচিত এবার। তিনি একটা ঝাপসা হাসি দিলেন। সিগারেটের ধোঁয়া মৃদুভাবে বেরিয়ে যাচ্ছে। রহমান তার হাতে থাকা কিছু কাগজপত্র নেড়েচেড়ে বললেন, তুমি ঠিক বলেছ, তার ব্যক্তিগত জীবনে এখন আমাদের হাতিয়ার। এই বিষয়টা গুরুত্ব দিয়ে ভাবছি, তবে একটু সময় নেবে। আমাদের পদক্ষেপ খুব সাবধানে হতে হবে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল তো বাঁকাতেই হবে। তার কণ্ঠে ঠান্ডা এক ধরনের আক্রোশ। মনে হচ্ছে তার লক্ষ্য শুধু আরিশ নয়, তার সমস্ত পৃথিবী ধ্বংস করে দেওয়া। ফারুক হালকা মুচকি হাসি দিয়ে বললেন, আমাদের পরবর্তী পরিকল্পনা শুধু তার ব্যবসা নয়, তার জীবনের সবকিছু। একবার তার পারিবারিক সম্পর্কগুলো বিপদে পড়লে তাকে একা পাওয়া যাবে।
তার তখন আমরা চাইলে তাকে সহজে টেক্কা দিতে পারবো। তিনি কফির কাপটা টেবিলের উপর রেখে আবারও সিগারেট ধরালেন। রহমান কাগজগুলো একপাশে সরিয়ে দিয়ে খোলামেলা স্বরে বললেন, তার ভালোবাসার মানুষদের কাছে যেতে হবে। পেছন থেকে আঘাত আসলে সামনে দাঁড়িয়ে সে কিছুই করতে পারবে না। হ্যাঁ, শুনেছি নতুন বিয়ে করেছে। গ্রাম থেকে তার পরিবার ঢাকায় এসে থাকছে। আগে তো একাই ছিল, কিন্তু এখন তার পরিবার আছে সাথে। ফারুকের মুচকি হাসলেন রহমান। ঠিক আছে, এবার দেখা যাক। তারা দুজনেই চুপ করে গেল। খান ইন্ডাস্ট্রিকে পথে নামানোই যেন তাদের একমাত্র লক্ষ্য। বিকেলবেলা জানালার ফাঁক গলে নরম রোদ ঘরের ভেতর ছড়িয়ে পড়েছে। ওরা স্যালাইনের ব্যাগে এখন সামান্যই তরল বাকি। নিঃশব্দে ফোঁটা ফোঁটা করে নামছে শেষ কফটা। আরিশ ওরার পাশে বসে আছে। সেই দুপুর থেকে এভাবেই বউয়ের পাশে বসে থেকেছে সে। এক মুহূর্তের জন্যও সরেনি। ওরা কাঁধের ওপর দিয়ে মাঝে মাঝে চুপি চুপি তাকাচ্ছে আরিশের দিকে। তারপর আবারও তাড়াতাড়ি চোখ সরিয়ে নিচ্ছে। এমনভাবে তাকাচ্ছে যেন ধরা পড়ে যাওয়ার ভয় কাজ করছে ভেতরে ভেতরে। লোকটা তো ভীষণ খারাপ, তবে এত কেয়ার করে কেন? তপ্ত নিঃশ্বাস ছাড়লো ওরা। ওরার যে কি হয়েছে সেটাই বুঝতে পারছে না বেচারি। ওরার জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আরিশের আশেপাশে গেলেই বুক ধুকপুক করে, নিঃশ্বাস যেন ঘন হয়ে আসে। আরিশের বলা কিছু কথা তো মাঝে মাঝে স্লো মোশনে শুনতে পায় সে। স্যালাইন শেষ, এসো সুইটা খুলে দেই। চমকে উঠল ওরা। গলায় এক ঢোক শুকনো নিঃশ্বাস গিলে আমতা আমতা করে বলল, নার্স আপু কোথায়? উনি তো চলে গেছেন। কেন? ভয় পেও না, আমি খুলে দিতে পারি। ওরা জানে পেছনও তার পক্ষে সম্ভব না, তবুও স্বভাবে অল্প একটু পেছনের চেষ্টা করলো। কিন্তু পেছনে এগোনোর পর আর জায়গা নেই। আরিশ তার সেই চেষ্টা দেখে মিটিমিটি হাসল। আপনি আপনি নার্সকে কল করুন। ওনার বাচ্চা নাকি কাঁদছিল, তাই আগে ভাগেই আমাকে বলে চলে গেছেন। তাহলে ডক্টরকে কল করুন। আকস্মিক ওরা চুলগুলো শক্ত করে চেপে ধরলো আরিশ। চমকালো থমকালো ওরা। আরিশের এমন আচরণের কারণ বুঝতে পারছে না মেয়েটা। লোকটার চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। ডাক্তার কেন? আমি আছি না? আমার থেকে ডাক্তারের উপর বেশি বিশ্বাস তোমার? ওই ডাক্তার আর আসবে না, আগামীকাল মহিলা ডাক্তারের কাছে নিয়ে যাব। এখন চুপ করে বসে থাকো। আরিশের ধমক আর চুলের টানে ব্যথা পেয়ে ওরা আর কিছু বলল না। সব ভয়, সব অস্বস্তি চেপে রেখে চুপচাপ বসে রইল সে। আরিশ ধীরে ধীরে ওরার হাতটা ধরল। সুচটা বের করার জন্য অগ্রসর হলো সে। ওরা চোখ শক্ত করে বন্ধ করে আছে। এক ঝলক তাকালো আরিশ তার মুখের দিকে। তারপর এক নিঃশ্বাসে দ্রুত সুচটা বের করে ফেলল। মৃদু গোঙানির মতো একটা শব্দ বেরিয়ে এলো ওরার মুখ থেকে। হঠাৎ করে সে ঝাঁপিয়ে পড়ল আরিশের বুকে। চমকে উঠল আরিশ। বুকের ভেতর কেমন করে ধক করে উঠল। ওরা এক হাতে শক্ত করে আঁকড়ে ধরেছে তার পিঠ। মুখটা ঠেকিয়ে রেখেছে আরিশের ঘাড়ে। তার উষ্ণ নিঃশ্বাস আর ঠোঁটের স্পর্শে যেন আরিশের শরীর জুড়ে বিদ্যুৎ ছড়িয়ে পড়ল। আরিশও ধীরে ধীরে নরম হাতে জড়িয়ে ধরল ওরাকে। তার ঘাড়ে এক মৃদু কামড় বসিয়ে দিল। আবারও গুঙিয়ে উঠল মেয়েটা, তবুও একটুও সরে এলো না। তখনই হঠাৎ হুঁশ ফিরল আরিশের। আমার লাগছে আরিশ। কণ্ঠে হালকা ব্যথার সুর। আরিশ নিষ্পৃহ গলায় বলল, কামড় দিলে যদি ব্যথা না লাগে তবে কামড় দেওয়ার মানেই বা কি? মানে আমি ব্যথা পেলেও আপনি চালিয়ে যাবেন? ভ্রু কুঁচকে কিছুটা বিরক্ত গলায় বলল ওরা। আপনি আসলেই একদম পাগল, ক্রেজি একটা মানুষ আপনি। কিছুটা বিরক্তি প্রকাশ করে বলল ওরা। নিজেকে আরিশের থেকে দূরে সরিয়ে নিল। ভ্রু কুঁচকে তাকিয়ে আছে আরিশ। ওরা কি রাগ করলো? এ মেয়ে রাগ করতেও জানে? বাহ, ইন্টারেস্টিং। হেই হামিংবার্ড, তুমি কি আমার উপর রাগ করেছো? না, একদম না। রাগ করা তো আপনার জন্মগত অধিকার। আমি কেন রাগ করব? আপনার ইচ্ছে হলে আপনি কামড়ে দেবেন, ইচ্ছে হলে চুল ধরে টানটানি করবেন, আবার ইচ্ছে হলে জোর করে। থেমে গেল ওরা। বাকিটুকু আর বলল না। হঠাৎ যেন সম্বিত ফিরে পেল। এক মুহূর্তেই নিজেকে অপরিচিত লাগলো তার। এই রাগ, এই অভিযোগ, এসব কোত্থেকে এলো? অভিমান জমেছে মনে, নাকি ভালোবাসার কোনো অভাব? লোকে বলে যখন ধৈর্য ফুরিয়ে যায়, যখন ভালোবাসার ঘাটতি টের পাওয়া যায়, তখন নাকি মানুষ সহজেই রেগে যায়। হয়তো তাই হচ্ছে তার সঙ্গে। হয়তো সে ক্লান্ত, হয়তো সে অভিমানী। আরিশ এতক্ষণ অবাক নয়নে তাকিয়েছিল তার দিকে। এই ছোট্ট পাখিটা, এই হামিংবার্ডটা রাগলে এতটা সুন্দর লাগে, সেটা আগে কখনো দেখতে পায়নি সে। কথা শেষ করো বউ পাখি। আরিশের গলায় এক ধরনের আদেশ মেশানো সুর। না মানে কিছু না। লাজুক অথচ ধরা পড়ে যাওয়ার গলায় বলল ওরা। জোর করে আদর করব? চোখ কপালে তুলে তাকালো ওরা। শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলল, আমি অসুস্থ, শরীর খুব দুর্বল। তুমি না বলে তো আমি জানতেই পারতাম না।
নাটকেপনা মেশানো হাসিতে বলল আরিশ। থ্যাংক ইউ মিসেস ওরা। হঠাৎ যেন ওরা দ্বিধায় পড়ে গেল। লোকটা কি রেগে গেল তাই এমন করে কথা বলছে, নাকি সত্যি সত্যি মজা করছে? তেজরিন খান আরিশ মজা করতে জানে? আপনি রাগ করেছেন? সন্দেহ মেশানো গলায় জিজ্ঞেস করলো সে। হ্যাঁ, রাগ করেছি, কারণ রাগ করা আমার জন্মগত অধিকার। আরিশ ওরার গাল টেনে হালকা টিপে দিয়ে বলল, আর অধিকারের জায়গায় আমি খুব কঠোর, সহজে ছাড়ি না। গালে আরিশের স্পর্শে এক মুহূর্তে ওরা নিশ্চিত হলো আরিশ মজা করছে। তবুও সে এক রহস্যময় মানুষ, এই ভালো এই খারাপ। কখন যে কি করে বসবে তা কেউ জানে না। ভালো, নরম স্বরে বলল ওরা। কিছুক্ষণ রেস্ট করো, আমি গিয়ে গোসল সেরে আসি। এখন? অজান্তে লজ্জা মেশানো টান। তুমি চাইলে একটু পরেও করতে পারি, উপযুক্ত কারণ দাঁড় করিয়ে তারপর। তুমি চাও? আরিশের দৃষ্টি যেন চুম্বকের মতো। ওরা কিছু বলল না, শুধু চোখ নামিয়ে নিল। লোকটার সঙ্গে স্বাভাবিকভাবে কথাই বলা যায় না, সব সময় কেমন একটা রস ভরা বাক, যেন প্রতিটা বাক্যে ইশারার ফাঁদ। আরিশ ধীরে ধীরে তার পাশে এসে বসল। ডান হাতের আঙ্গুল ঠোঁটে রেখে নিচের দিকে আলতোভাবে নামাতে শুরু করলো, এক টানা অতি ধীর লয়ে। ওরার সেই দ্বারা বেয়ে এক অদ্ভুত শিহরণ নেমে গেল। চোখ বন্ধ করতে বাধ্য হলো সে। আঙ্গুলের নরম চলাচল যেন ওরার শরীর ছুঁয়ে নয়, অন্তর ছুঁয়ে যাচ্ছে। শরীরটা হালকা থরথর করে উঠছে, আর হৃদস্পন্দন যেন নিয়ম মানছে না। Tonight I won't just touch you, I will every inch of you, so slow, deep and relentless, until the only thing you remember is the pleasure and the pain is long forgotten. ওরা হঠাৎ চমকে তাকালো আরিশের দিকে, কিন্তু বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। ওই চোখ দুটো যেন তাকে গিলে ফেলতে চাইছে, নেশাগ্রস্ত পাষা নরম চোখ। ওরা দৃষ্টি নেমে এলো নিজেই। বুকের ভেতর কেমন ঝড় উঠেছে। আরিশ তার নীরবতার সুযোগ নিচ্ছে না, বরং ধীরে ধীরে তাকে অনুভব করছে। হাতের প্রতিটি স্পর্শে ওরা ত্বকে বিদ্যুৎ খেলে যাচ্ছে। ওরা যেন নিজেকে হারিয়ে ফেলছে, প্রতিরোধ করার সামর্থ্যটুকু হারিয়ে ফেলেছে, মাঝখানে আটকে গেছে। না চাইতেও চাওয়া, না বলতে গিয়েও থেমে যাওয়া। আরিশ খুব সন্তর্পণে বুঝে শুনে ওরা ঠোঁট ছুঁয়ে ফেলল। একটা মৃদু কাঁপন ছড়িয়ে পড়ল ওরা ছোট্ট শরীর জুড়ে। চোখ দুটো নিজে থেকে বন্ধ হয়ে গেল তার। সে আর কিছুই ভাবতে পারল না, শুধুই অনুভব করলো। দুই হাতে জড়িয়ে ধরল আরিশকে। আরিশ থেমে গেল হঠাৎ, হতবাক হয়ে অনুভব করলো এই প্রথম ওরা তাকে নিজে থেকে আলিঙ্গন করছে। বুকের ভেতরে এক অদ্ভুত প্রশান্তি ভর করলো তার, যেন এটাই ছিল তার চাওয়া, বহুদিনের কাঙ্ক্ষিত মুহূর্ত। ওরার অবস্থা যখন দিশেহারা, পথিকের মতো, কিছুই বুঝতে পারছে না কি করেছে, কি করবে। এক অচেনা ঘোরে ডুবে আছে, যে ঘোরে যুক্তি নেই, আছে শুধু হৃদয়ের স্পন্দন। কি হলো? আরিশের প্রশ্নে অন্যদিকে ফিরে তাকালো সে। ঘন ঘন নিঃশ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করে নিতে কয়েক মিনিট সময় লাগলো তার। আরিশ মিটিমিটি হাসছে। ওরাকে বশ করার মন্ত্র শিখে ফেলেছে যেন সে। জোর করে নয়, এবার অন্যভাবে কাছে টানবে ওরাকে। হামিংবার্ড, কিছু লাগবে? না। মুচকি হেসে বসা থেকে উঠে দাঁড়ালো আরিশ। ওয়াশরুমের দিকে এগোতে এগোতে বলল, তখন বলেছিলে আমি জোর করে আদর করি, এখন আমি বলছি তুমি নিজে থেকেই আমার কাছে আসবে। আমি তোমাকে বাধ্য করব আমার কাছে আসার জন্য। ওরা চুপচাপ বসে রইল। মুহূর্তটা যেন স্থির হয়ে আছে তার ভেতরে। কি হয়েছিল একটু আগে সেটাই বিশ্লেষণ করতে ব্যস্ত মন। এই কি দুর্বলতা, এই কি আকর্ষণ, নাকি নিছকই এক মানসিক বিভ্রান্তি? একটা ভয় ধীরে ধীরে গা বেয়ে উঠছে। সে কি সত্যি একটু আগে রাগী ভুট্টার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল? মাথা নাড়িয়ে নিজেকে ধমক দিল ওরা। না, এই লোককে ভালোবাসা যায় না। যে মানুষ চোখের পলকে বদলে যায়, যে রাগের মাথায় একদিন খুন করেও ফেলতে পারে, তার প্রতি টান মানে আত্মঘাতী প্রবণতা। ওরা নিঃশ্বাস ফেলল ধীরে, নিজেকে বোঝানোর চেষ্টা করলো, সবই হরমোনের খেলা, প্রেম না। ঠান্ডা মাথায় ভাব ওরা, এই লোক একটা বিপদ। আচমকা ফোনের রিংটনের শব্দে নড়ে চড়ে উঠল ওরা। রনি কল করেছে। ওরা ওয়াশরুমের দিকে উকি দিল একবার। না, আরিশ মাত্রই ওয়াশরুমে ঢুকলো, নিশ্চয় বের হতে সময় লাগবে। ওরা লম্বা নিঃশ্বাস ফেলে কল রিসিভ করলো। কিরে অরু, এভাবে ভুলে গেলি? না রে, জানিসই তো সব। হ্যাঁ, সব জানি, আকাশের থেকে সব শুনেছি। সে যাই হোক, যেটার জন্য এতদিন অপেক্ষা করছিলাম, আজ ওটার রেজাল্ট বেরিয়েছে। আমার মনে হয় লেখাপড়া হবে না রনি। ও মা, কেন? তোর এত হাই ফাই বড়লোক বর,
অথচ তোকে গ্র্যাজুয়েশন কমপ্লিটও করাবে না? চুপ করে রইল ওরা। কিসের জন্য এমন কথা বলছে সে, তা তো রনি জানে না। যেখানে তালহা ভাইকে নিয়ে আরিশের এত সমস্যা, সেখানে কিভাবে ভার্সিটিতে যেতে দিবে? ওরা চুপ করে থাকতে দেখে রনি বলল, একবার কথা বলে দেখিস, চেষ্টা তো অন্তত কর। লেখাপড়া ছাড়া গতি নাই ভাই, নিজের ভালো বোঝার চেষ্টা কর। লেখাপড়া আজীবন সাথে থাকবে, মানুষ থাক বা না থাক। বিশেষ করে মেয়েদের আত্মনির্ভরশীল হওয়া জরুরি। জব না করলে করবি না, কিন্তু লেখাপড়া জানা থাকলে কখন কাজে লাগবে বলা যায় না। রনির কথাগুলো ফেলে দেওয়ার মতো না। ওরা গভীর মনোযোগ দিয়ে সব কথা শুনছিল এতক্ষণ। ঠিক আছে, আমি আরিশকে বলে দেখব। যদিও তিনি রাজি হবেন না, তারপরেও বলবো আমি। ঠিক আছে, রাখছি। পরে তোর সুবিধা মতো কল দিস না হয়। ওকে, বাই। বাই। কথা শেষ হতেই হঠাৎ এক ধরনের অস্বস্তি গ্রাস করলো ওরাকে, যেন কারো দৃষ্টি তাকে ছুঁয়ে যাচ্ছে নীরবে। ভয়ে ভয়ে পাশ ফিরতেই চোখে পড়ল আরিশ। সাদা তোয়ালে জড়ানো ভেজা উন্মুক্ত শরীর, ওরার গলা শুকিয়ে এলো। এই চেহারায় আরিশকে সে বহুবার দেখেছে, তবু আজ যেন আলাদা লাগছে। নিজের ভেতর জন্ম নেওয়া আকাঙ্ক্ষাটা সামলানো দুষ্কর হয়ে উঠছে। ইচ্ছে করছে, খুব ইচ্ছে করছে ওকে জড়িয়ে ধরে ঠোঁট ছুঁয়ে দিতে, একবার দুবার, হয়তো তার চেয়েও বেশি। কিন্তু সেই ইচ্ছেগুলোকে অগোচরে গিলে ফেলে চুপচাপ বসে থাকে সে। নিজেকে বোঝাতে চায় এই আকাঙ্ক্ষা একেবারেই নিজের ভ্রম। কে কথা বলছিল ফোনে? আরিশের কথায় হুঁশ ফিরল ওরার। আচমকাই একরাশ আতঙ্ক ঘিরে ধরল তাকে। নিশ্চয় আরিশ কিছু একটা করবে এখন। হয়তো ফোন ভেঙে ফেলবে, নয়তো জোর করে কিছু। বারবার নতুন ফোন ব্যবহার করতে ভালো লাগে না ওরার। রনি, আমার ক্লাসমেট, ভার্সিটিতে যাওয়ার কথা বলছিল। ওরা সবাই সুস্থ হও, তারপরে নিয়ে যাব। ওরা বিস্ময়ে আবারও শুধালো, কি? বললাম তুমি সুস্থ হও, তারপর ভার্সিটিতে নিয়ে যাব। ওরা খুশিতে বসা থেকে উঠে এক প্রকার লাফিয়ে আরিশের গলা ধরে তার কপালে চুমু খেলো। আরিশ যেন বরফের মতো জমে গেল তাতে। আকস্মিক ঘটনায় ওরা নিজেও ভ্যাবাচ্যাকা খেয়ে তাকিয়ে আছে। কি করলো এটা? আসলে মানে আমার ভুল হয়েছে। ওরা দূরে সরতে চাইলে আরিশ তার কোমরে হাত রেখে নিজের বুকের সাথে মিশিয়ে ফেলল। তুমি আমাকে কিস করলে হামিংবার্ড, নিজে থেকে এই প্রথম। আর একটা করবে প্লিজ? আরিশের কোমল শান্ত কণ্ঠস্বর শুনে ওরার মনটা কেমন আকুপাকু করছে। আর সত্যি বলতে আরিশকে এভাবে সদ্য গোসল করে আসা অবস্থায় দেখে ওরা নিজেও কিছুটা দুর্বল অনুভব করছিল। আরিশ কপালে কপাল ঠেকিয়ে ফিসফিস করে বলল, প্লিজ হামিংবার্ড, গিভ মি এ কিস। কণ্ঠে এমন এক অসহায়তা যা ওরার বুকের ভেতরটা কেঁপে তুলল। আরিশের ঠোঁট ছুঁয়ে গেল ওরার কপালে। জোর করে যতই যা করুক, ওরার স্পর্শ পাবে না সে। আর পেলেও তাতে কোনো অনুভূতি থাকবে না, এটা আরিশ ভালো করেই জানি। আজকের আরিশ যেন ভিন্ন। এক টুকরো ভালোবাসার আশায় মরুভূমির মতো শুকনো হৃদয়টা বাড়িয়ে দিয়েছে সে। ভালোবাসার কাঙাল সে। ওরার মায়া হলো তার উপর। চোখ বন্ধ করে নিঃশ্বাস আটকে রাখার মতো সাহস জড়ো করে ধীরে আরিশের ঠোঁটে চুমু দিল সে। স্বস্তি নিঃশ্বাস ছাড়ল আরিশ। লজ্জায় আরিশের বুকে মুখ গুজে ফেলল ওরা। বিশ্রাম নাও, সন্ধ্যায় পার্টি আছে। ওরাকে কোলে করে বিছানায় শুয়ে দিল। ভ্রু উঁচিয়ে শুধালো ওরা, কিসের পার্টি? বউ নিজে থেকে কিস করেছে, সেই আনন্দে পার্টি দেব। বাড়ির লোকজনই থাকবে, আর তালহাকে তোমার বাবা মা আর নয়নাকে নিয়ে আসতে পাঠাবো। আজকে যেন ওরার চমকানোর পালা। এক এক করে আরিশের আচরণে কেবল চমকে যাচ্ছে সে। ভার্সিটিতে যেতে দেওয়া, বাবা মাকে নিয়ে আসতে চাওয়া, সবকিছুই স্বপ্নের মতো লাগছে ওরার। আরিশ ওরার চোখ মুখ পর্যবেক্ষণ করে হেসে বলল, সেই খুশিতে কি আরেকটা কিস করবে? ফিক করে হেসে উঠল ওরা। আরিশও হাসতে হাসতে ওয়ার্ড্রোবের দিকে এগোলো। চেঞ্জ করে নিচে যেতে হবে। সন্ধ্যায় পার্টি মানে অনেক কাজ বাকি। মাগরিবের আজান দিচ্ছে। দ্রুত পা চালিয়ে হাঁটছে নয়না। আজকে বাসস্ট্যান্ড থেকে রিক্সা পায়নি বলে হেঁটে বাসায় যেতে হচ্ছে তাকে। বাসা থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় 15 মিনিটের পথ। তবে রিক্সা করে গেলে কম সময় লাগে। এমনিতেই সন্ধে হয়ে গেছে। তার উপর একা, না চাইতেও কিছু অনাকাঙ্ক্ষিত ভয় মনে উকি দিচ্ছে তার। দম আটকে আসছে যেন। হঠাৎ থমকে দাঁড়ালো নয়না। একটা গাড়ি থেমেছে ওর পাশে। ভয়ে কলিজা শুকিয়ে এলো নয়নার। গাড়ি জানালার দিকে তাকালো একবার। গাড়িতে উঠে এসো, নয়না তোমাদের বাসায় যাচ্ছি আমি। স্বস্তি নিঃশ্বাস ছাড়ল নয়না। এটা তালহা ভাই। গাড়ি দরজা খুলে দিয়েছে তালহা। নয়না মুচকি হেসে তালহার পাশে সিটে বসলো। গাড়ি চলতে শুরু করেছে আবার। হঠাৎ আপনি এলেন?
তোমার দুলাভাইয়ের মনে হলো তোমাদেরকে নিয়ে যাওয়া দরকার। নিয়ে যাবেন মানে কোথায়? দূর, অর্ধেক কথা বললে বুঝবে কি হবে। বিকেলেই হুট করে হাইয়া বলল সন্ধ্যায় বাড়িতে একটা পার্টি আছে, ভাবিমার মন ভালো হবে যদি তোমাদেরও আনা যায়। তাই হাইয়া আমাকে পাঠিয়েছে তোমাদের নিয়ে যেতে। আন্টির সাথেও অলরেডি কথা বলে নিয়েছে। ভাবি মা? তালহা জোরে হেসে উঠল। হ্যাঁ, আমার ভাইয়ের আদেশ। তার বউকে ভাবিমা বলে ডাকতে হবে। প্রচুর টক্সিশনে, সাথে ওভার পজিটিভ। আচ্ছা বুঝলাম, কিন্তু মা কি বলেছে পার্টিতে যাবে সবাই? হ্যাঁ বললেন বলেই তো নিতে এলাম আমি। নয়না বেশ খুশি হলো, হাসি হাসি মুখে বলল, আমি আজ আপুর সাথে থেকে যাব। বেশ, যাও। আচ্ছা। সন্ধে নেমেছে খানবাড়িতে, আর আজকের পরিবেশ যেন একটু ভিন্ন। উৎসবের আমেজ চারদিকে, যদিও বাইরের অতিথি প্রায় নেই বললেই চলে। এসেছে কেবল মেহেরাব আর অরার বাবার বাড়ির লোকজন আসার কথা ছিল, হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবেন তারা। নিজেদের মধ্যে এক ঘরোয়া পার্টির আয়োজন করেছে আরিশ। হলরুমের এক কোণে নীরবে দাঁড়িয়ে আছে সাবিহা, পরনে তার ছড়িয়ে পড়া সাদা গাউন, যেন রাতের নিঃশব্দতা ছুঁয়ে আসা কোনো শুভ্র মেঘ। খোলা চুলগুলো নরম ঢেউ খেলে পড়েছে কাঁধের ওপর, চোখে এক ধরনের নির্লিপ্ত ভাব, তবুও যেন অনেক না বলা কথা লুকিয়ে আছে দৃষ্টিতে। রাত পোহালেই চেনা শহর দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি দিতে হবে তাকে। সাবিহার কানাডা যাওয়ার সব ব্যবস্থা করে ফেলেছে আরিশ। এতে অবশ্য তাসলিমা খাতুন খুশি হয়েছেন, কারণ লাভ ক্ষতির হিসেবটা তিনি বেশ ভালোই বোঝেন। আরিশকে যে কখনোই সাবিহার সাথে জড়ানো যাবে না এটা তিনি বুঝে গেছেন। আরিশ আর 5টা ছেলের মতো নয় যে ওরা চলে গেলেও সাবিহাকে বিয়ে করে নিবে। সে যখন একবার বলেছে সাবিহা কেবল তার কাজিন, সুতরাং এটাই শেষ কথা। তাই তাসলিমাও সবকিছু মেনে নিয়েছেন। কানাডা গিয়ে লেখাপড়া করলে সাবিহারই ভালো, ভালো চাকরি করতে পারবে, ভালো পরিবারে বিয়ে হবে, এর চেয়ে বেশি আর কি চায়। হেই বিউটি কুইন, কেমন আছো? আচমকা মেহেরাবের কণ্ঠে চমকে উঠল সাবিহা। বিরক্তি লুকিয়ে কিছুটা অনিচ্ছায় উত্তর দিল, ভালো, আপনি? সুন্দরী নারী আশেপাশে থাকলে পুরুষ মানুষের মন মেজাজ সবসময় ভালো থাকে। ভ্রুকুচকে তাকালো সাবিহা। সৌন্দর্যের প্রশংসায় সব নারী যে পুরোপুরি পটে যায় তা নয়, তবে সে একেবারে খুশিও হয়নি তেমনটা না। আধাখানা হাসি যেন ঠোঁট ছুঁয়ে গেল সাবিহার ঠোঁটের কোণে। ও তাই বুঝি ইঞ্জিনিয়ার সাহেব? জি হ্যাঁ বিউটি কুইন। বয়স তো কম হলো না মশাই, এখন প্ল্যানিং বাদ দিয়ে বিয়েটা করে ফেলুন। বিয়ে করছো না তো কেউ? কেন? কারণ আমার এখনো বিয়ের বয়স হয়নি। সাবিহা হেসে ফেলল মৃদু স্বরে। মেহেরাবকে সত্যি একদম একঘেয়ে বলা যায় না, লোকটা জটিল হলেও মজার। তুমিও কিন্তু ভালো কুবুদ্ধি আঁটতে পারো। বেশ ভালো মজা করেন আপনি। মেহেরাবের আকস্মিক মন্তব্যে থমকে গেল সাবিহা, চোখে জলজলে রাগ, গলায় অপমানের তীব্রতা। হাউ ডেয়ার ইউ! আপনি কিভাবে বুঝলেন আমি কোনো কুবুদ্ধি করছি? আরে কুল ডাউন বিউটি কুইন, তুমি জানো আমিও জানি আজ তুমি একটা শেষ চেষ্টা করছো। এটা মরণ কামড়। পেশায় ইঞ্জিনিয়ার হলেও মানুষের মনের দিকটা বোঝার চেষ্টা করি আমি। আর একটা কথা বলি, তুমি যাই করো না কেন আরিশ তোমার হবে না, ওরা চলে গেলেও না। একটু থেমে মেহেরাব আবার বলল, আমি আরিশকে চিনি, খুব ভালো চিনি। ও নিজেও জানে না সে ওরাকে কতটা গভীরভাবে ভালোবাসে। সুতরাং সাবধান, নিজের ক্ষতি করতে বসো না। আজ তুমি যা করতে চাও তা যদি করো, কালকে কানাডায় নয় গ্রামের বাড়িতে ঠাঁই পাবে না। মেহেরাবের কথায় সত্যি একটু ঘাবড়ে গেল সাবিহা। ওর কণ্ঠে যেমন ছিল হালকা ঠাট্টা, তেমনই ছিল অদ্ভুত এক সতর্ক বার্তা। কথা শেষ করে মেহেরাব মুচকি হেসে ধীরে ধীরে ভিড়ের ভেতর হারিয়ে গেল। সাবিহা স্থির দাঁড়িয়ে রইল, মনে মনে প্রশ্ন করল নিজেকেই, যদি সত্যি ওরাকে আঘাত করতে গিয়ে নিজের সর্বনাশ করে ফেলে, যদি সব পথ বন্ধ হয়ে যায় তার জন্য। আজ যেন মেহেরাব তাকে তার অবস্থানটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। সে কি পারবে অজপাড়া গায়ে পড়ে থাকতে? একঘেয়ে শ্বাসরুদ্ধ করা জীবন? না, তা কখনোই নয়। তার চেয়ে বরং বিদেশের আরামদায়ক আধুনিক জীবন হাজার গুণে ভালো। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল সে, তারপর চারপাশে চোখ বুলিয়ে আরিশকে খুঁজতে লাগলো। কয়েক কদম সামনে এগোতেই ও চোখে পড়ল আরিশ, আলো আধারির মাঝে এক পাশে চুপচাপ দাঁড়িয়ে। সাবিহার চোখ ছলছল করে উঠল। পার্টি শেষ হলে সে আরিশের সঙ্গে কথা বলবে, এই সিদ্ধান্ত নিয়ে নিজের মনটাকে শক্ত করল সে।
দরজার দিকে তাকিয়ে আছে ওরা, পরনে তার লাল টুকটুকে গাউন। আরিশ তার থেকে একটু দূরে দাঁড়িয়ে মেহরাবের সাথে কথা বলছে। ওরার মনটা তার বাবার বাড়ির লোকজনের জন্য ছটফট করছে। তামান্না খাবার দাবার রেডি করে ট্রেতে করে নিয়ে আসছে এদিকে। তামান্না একা খাবার দাবার জুসের ব্যাপার সামলাতে পারবে না বলে জলিলকেও ডাকা হয়েছে আজ। তবে ওরা ভুলেও কারো দিকে একবারের পর দ্বিতীয়বার তাকায়নি আজ। লোকটা যথেষ্ট ভালো হয়ে গেছে, পড়াশোনা করতে দিবে বলেছে, বাবার বাড়ির লোকজনদেরকে দেখার ব্যবস্থা করে দিচ্ছে, এতেই খুশি ওরা। হ্যাঁ, আরিশ একটু পাগলাটে স্বভাবের, তবে অতটাও মন্দ না। আরিশের দিকে এসব ভাবছিল ওরা। কখন যে আরিশ ওর সামনে এসে দাঁড়ালো সেসব টেরই পায়নি সে। হাতে তুড়ি বাজিয়ে বলল আরিশ। আর কথা ভাবছো হামিংবার্ড? কে আছে তোমার ভাবনায়? ওরা জানে আরিশ যে কোনো মুহূর্তে রেগে যেতে পারে, এই লোককে শান্ত করতে হবে। মুচকি হাসলো ওরা। আপনার কথা ভাবছি। আরিশের বুকটা ধক করে উঠল, কলিজায় কেমন শান্তি শান্তি অনুভব হতে লাগলো। ঠোঁটের কোণে হাসি ফুটলো তার। ওরার গালে হাত রেখে হাসলো সে।